আছে, শুধু সেন্সার সার্টিফিকেটটা হাতে নিলে বাকি কিছু ফর্মালিটি আছে, সেগুলো করেই আমরা আশা করছি দর্শকদের হাতে তুলে দিতে পারবো। আমরা যেদিন দেবী যাবেন আমাদের দুটো থেকে 19 তারিখে দর্শনী, সেইখানে আবার দেবীর মোটামুটি একটা সংযোগ দেবী তার মানে থাকেই আমাদের সাথে সবসময়, সেরকম একটা জায়গা থেকে আমরা নিশ্চয়ই আশা একদমই একেবারে আমরা আকাঙ্ক্ষা করছি দেবী ওই দিনই আসলে একটা অন্যরকম জায়গা আমরা দেখতে মানে পাবো, ওমেনহুড সেলিব্রেট করা আরেকটা ভাবে। একদমই তাই। না সেটা তো বটেই। আমি প্রশ্ন করবো না, আমার মতো তোমাদের কাছ থেকে শোনার, আমি এখানে কি নিয়ে বসেছিলাম জানো, সেটা হচ্ছে তোমাদের দুইজন সম্পর্কে একটু পড়াশোনা করতে গিয়েছিলাম। কি সর্বনাশ, একেবারে এত এত মোটা মোটা বই নিয়ে, তার কারণ আমার মনে হচ্ছিল যে আমরা তো এইভাবে জানি, অনেক কিছু জানি, তারপরেও আমার মনে হচ্ছিল আজকে আমি ভুলে যাবো সবকিছু। আমার কিন্তু একটু নার্ভাস লাগছে, কি প্রশ্ন করবো। তোমাদের দুজনের মিল আছে একটা জায়গায়, তোমরা কি জানো সেটা কোথায়? তো তোমাদের ক্যারিয়ার শুরুর দিকে কোনটা? টেলিভিশন নাটক, বলো দেখি টেলিভিশন তোমাদের উল্লেখযোগ্য নাটক। আরো কেউ দেবো আমি, ও আচ্ছা, তোমরা বলতে পারো। গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে একদমই তাই। চঞ্চল পাস করেছে, আমি পাস করছিলাম তো আমি ওকে সে হয়েছে সংশয় দিয়ে, আর এনেছি সূর্যের হাসি। কিন্তু দুজনেরই সেই অর্থে অভিযোগ বলবো না আমি, আর কাজ করা হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য কাজ করা হয়েছে গিয়াসউদ্দিন সেলিমের সাথে। এবং বাংলাদেশের সমস্ত লোক আসলে নাটকে চঞ্চলের একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, সেটা যদি বাদ দিই, নাটক অভিনয়ের জায়গায় একেবারে আবার বলবো এত ভালো একজন ডিরেক্টরের সাথে, যার সব মানে ছবি, দুটো ছবি আসলে বেশ ভীষণ ভীষণ জনপ্রিয়, তার কাজ দিয়ে তোমাদের এই সামনে আসে। এবং তারপর তোমাদের এই প্রথম একত্রে কাজ করলে, তারপরে বোধহয় আমরা মায়া মৃত্যুর গল্প করেছিলাম, অমিতাভ বচ্চনের একটা সিঙ্গেল একটা ড্রামা আমরা কাজ করেছিলাম, তারপর সিনেমাতেই প্রথম। অবশ্যই প্রথম, মানে নাটকে খুব বেশি কাজ করা হয়নি একসাথে। আমি চঞ্চলকে প্রশ্নটা করে নিই, সেটা হচ্ছে চঞ্চল তোমাকে ভীষণ সুন্দর লেগেছে, দারুণ লেগেছে মিসির। কোথায়? ও আচ্ছা, আমরা যতটুকু দেখেছি তাতে অসাধারণ লেগেছে, আমার খুব সুন্দর লেগেছে। এখন এই ভালো লাগাটা যদি সাধারণ যারা দর্শক আছে যারা হলে গিয়ে দেখবেন, তাদের যদি এই ভালো লাগাটা যদি লাগে, তাহলে আমাদের পরিশ্রম কষ্ট সবকিছু সার্থক। নিশ্চয়ই, আমার মনে হয় না সেটা কোনো মানে দ্বিতীয় কোনো সুযোগ আর থাকছে। আসলে প্রোমো দেখেই আমরা বেশ আপ্লুত হয়েছি, এবং তারপর আমরা দেখবো। কিন্তু মিসির তো অনেক আসলে টকটকটা একটা ক্যারেক্টার, তাই না? এটা নিয়ে অনেকের জল্পনা কল্পনা নানান কিছু থাকে। আমি তোমাকেই প্রথমে জিজ্ঞেস করলাম, জয়া যেহেতু সিনেমার মালিক, সে আমি তাকে পরে বলবো প্রশ্নগুলো, তোমাকে আগে করছি। কেমন করেছো, ক্যারেক্টারাইজেশন করেছো সেটা না, এটা তো আমাদের খুব দেখা চরিত্র। তুমি অভিনয়ের জায়গা থেকে বরং আমরা আজকে টিপস, আমি টিপস নিয়ে চলো, আমিও নিই। কি বলে? বলো যে কি কি করলে তুমি। আসলে আমি যখনই একটা চরিত্র পাই, সেই চরিত্রটিকে আগের চরিত্র থেকে আলাদা করার জন্য ওই চরিত্রের যা বর্ণনা থাকে স্ক্রিপ্টে বা ডিরেক্টর যেভাবে চান দেখতে, তার সাথে আমার নিজের কিছু ভাবনা অথবা চরিত্র নির্মাণ যেটা আর কি বলে, সেই নির্মাণের যে কৌশলগুলো আমরা মঞ্চ থেকে শিখেছি, সেই অভিজ্ঞতা এবং সবকিছু মিলিয়েই আসলে একটি চরিত্রকে দাঁড় করানোর চেষ্টা করি। তো মিসির আলীর ক্ষেত্রে আরেকটু বেশি মনোযোগী হতে হয়েছে এই কারণে যে আগের সিনেমাগুলোতে বা নাটকে যে সব চরিত্র অভিনয় করেছি, সেই চরিত্রগুলো আমি যেটা করেছি ওইটাই হয়তো দর্শক মনে করেছে এটাই এই চরিত্র। কিন্তু মিসির আলীর তো আলাদা একটা ইমেজ আছে অনেক দর্শক, অনেক পাঠকের মধ্যে। মিসির আলীকে হুমায়ুন আহমেদের যারা ভক্ত, যারা পাঠক, তারা সবাই চেনে এবং প্রত্যেকের মধ্যেই মিসির আলীর একটা ইমেজ বাস করে। তো সেই ইমেজের সঙ্গে আমি যে ইমেজে উপস্থিত হব দেবীতে, সেটার মিল অমিলও তারা খোঁজার চেষ্টা করবে এবং গ্রহণযোগ্যতাটা আসলে হবে কিনা সবকিছু মিলিয়েই এক ধরনের টেনশন, এক ধরনের এক্সাইটমেন্ট বলি বা এক ধরনের চ্যালেঞ্জ বলি, যাই বলি না কেন, সেই ভেতর থেকেই এই চরিত্রটা আসলে নির্মাণ। আর যেহেতু আমি সবসময় একটু চরিত্রগুলোকে আলাদা করার চেষ্টা করি, ওই জায়গা থেকে তো আমি আগের জাস্ট দেবীর আগেই ছিল আয়নাবাজি। আয়নাবাজিতে 6টা চরিত্র অভিনয় করেছি, আমার জন্য আরও বেশি রিস্ক ছিল, বিভিন্ন বয়সের ওইখানে গেট আপ ছিল, মেকআপ ছিল। তা মিসির আলী করতে গিয়ে বারবার সেটা আমি জয়াকে জিজ্ঞাসা করছিলাম, আমাদের ডিরেক্টর অনম বিশ্বাসকে জিজ্ঞাসা করছিলাম যে মানে হাঁটা চলা ফেরা, ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে সবকিছুর মধ্যে যেন আমার আয়নাবাজির কোনো চরিত্র যেন ঢুকে না পড়ে। ইভেন মিসির আলীর যে ভোকালটা আসলে কিরকম হবে, হ্যাঁ ঢুকে পড়তে পারে কেন, এটা অবচেতন মনে, কারণ আমার তো সীমাবদ্ধতা আছে। তা ইভেন মিসির আলীর যে ভোকালটা একবার আমরা পুরোটা ডাবিং করার পর আবার পুরোটা আবার রিড আপ করেছি,
মানে সবকিছু মিলিয়ে যে আলাদা, অন্য চরিত্র থেকে আলাদা করার জন্য যতটুক আমার অভিজ্ঞতা আছে, যতটুকু আমার অর্জন, সবকিছু নিয়েই আমি চেষ্টা করেছি। জয়ের কাছে আসি, চঞ্চলের যে গেটআপ সেটা নিয়ে কিভাবে ছিল বলো তো? তোমার চরিত্র একটু পরে আসে। হ্যাঁ মানে এখানে আসলে মানে চঞ্চলের প্রথমে আমি বলবো যে আমি সেদিনও দেখছিলাম ছবিটা, আমাদের কাছে আসলে চ্যালেঞ্জ ছিল একরকম যে কোনোভাবে যেন ওর করা কোনো চরিত্রের সাথে মিল না, কারণ হাজার হাজার নাটকে অভিনয় করেছে, হাজার হাজার চরিত্রে, নাটক আর তাছাড়া ফিল্মেও খুব সিগনিফিকেন্টলি ও যে ছবি করেছে, বিশেষ করে আয়নাবাজি থেকে ইমিডিয়েট আগে, সেটার ভেতরে ওর ছটা ক্যারেক্টার প্লে করেছে, তার ভেতরে ওই বয়সী মানে একটু বয়স্ক চরিত্রও ছিল। সভাপতি মিসির আলীর যে চরিত্র তা সেটার জন্য ওকে ওর বয়সের চেয়ে আরো বেশি বয়স্ক ওদেরকে বানাতে হয়েছে, কিন্তু বানিয়ে এত সুন্দর। হ্যাঁ আমি ওই জন্যই বলছিলাম তুমি পার্মানেন্টলি চুলটা এরকম করে ফেলো, বুড়ো হলে সবাই তুমি এরকম করে চুল সবাই তোমাকে ঠাস ঠাস করে বলবে একদম। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে কি যে আয়নাবাজির এই বয়স্ক যে চরিত্রগুলো করেছিলাম সেগুলোর জন্য আলাদা মানে উইগ, মানে তারপর গোপদারি, এগুলো সবই মানে আলগা লাগাতে হয়েছে, কিন্তু এই মিসির আলীর জন্য কিন্তু আর একটা কিছু কোনো মানে এক্সট্রা কিছু মানে, এবং ট্রাই করেছিলাম আমরা, একটু বড় ছিল তখন ওইটাই এলোমেলো ভাবে ওই সাইজেরই ছিল চুলটা, এলোমেলো যে চুল না কাটলে পর মানে অনেকদিন কাটে না, যে তার যেরকম খোঁচা খোঁচা চুল দাড়ি হয় ওরকম একটা দিতে মানে লুক ঠিক করা হয়েছিল। তুমি টিপস দাও, তুমি কি করলে আমি কিছু করি নাই, ওরটা জন্য টাইটেল বলে না। আচ্ছা বলে না, তোমারটাও শুনবো। চাই যে ওরটা হচ্ছে ওই চরিত্র ছিলই, সেটা ছিল আর প্রথমে আসলে অনেক রকম দাড়ি গোফ সব ভাবে প্রায় 100 রকমের চশমা পরিয়ে টেস্ট করানো হয়েছে, নানান রকমের মানে এই একবার ফতুয়া, এই পাঞ্জাবি, এটা সেটা সারাদিন আমার এই যে আমাদের গাম ইউজ করা হয় না দাড়ি চুল এগুলো লাগানোর জন্য, আমার একদম মুখ টুক মোটামুটি ছিলে গেছে একদম, যখন একদম অনেক দর্শক দেখে। এবং ওই ভয় থেকে আমি দেখলাম যে একটা সিনেমার শুটিং এ যে মনপুরা বলছি আয়নাবাজি থেকে আমার শিক্ষা হয়ে গেল, কারণ এমনও দিন গেছে আয়নাবাজিতে যে একদিনের মধ্যে 3টা গেটআপ আমাকে চেঞ্জ করতে হয়েছে, এবং সবই পরচোলা এবং পরদারি গোপ পরদারি গোপ, যে কারণে এই গাম টাম যখন লাগাতো না গরমের মধ্যে মানে কি যে দিছি তখন, আমরা তো সবাই জানি এটা একটু ডিস্টার্ব, এবং আয়নাবাজি ওই কষ্টের জন্য আয়নাবাজির কারণে চুল দাড়ি আমি মানে রক্ষা করতে পেরেছিলাম, কিন্তু মিসির আলীর কারণে চুলটা নষ্ট করে ফেললাম, তারপর চুল পড়া শুরু হয়েছে। নষ্ট হয়নি, বাট আপাতত নিশ্চয়ই ড্যামেজ তো হয়েছে, একটা মানুষের চুল ধরে তাকে পুরো গ্রে করে দেওয়া হলো। এবং আমার খুব আশ্চর্য লাগে যে মেয়েরা কেন এই ব্লিচটা কিভাবে করে, এত এত কষ্ট কিভাবে চুলকে দেয়। আমি একবার ওই ব্লিচ করে সাদা করার পর থেকে লাভ হতো তোমার, হ্যাঁ মানে এটা নিশ্চয়ই আরো কিছুদিন পরে বয়স হলে নিশ্চয়ই রোমা টাইপের চলে আসবে। আমার যেটা হয়েছিল যে আমাদের যে না ওর গেটআপটার কথা একটু বলি, যে এরকম করবার পরে হঠাৎ করে মনে হলো যে কি ন্যাচারাল আর কি ভালো লাগছে, এরকম করে একটু দেখি। মানে আসলে আমার দাদা ভাই মানে হচ্ছিল দাদা ভাই, আমার বড় ভাই বিপ্লব দাদা মানে আমার কাজিন, ওনার চুলগুলো সব এরকম মানে সল্ট এন্ড পেপার, হ্যাঁ। সো ওনার ছবি নিলাম আমরা, বার করলাম, এবং খুবই মিল আছে আদলে। তো ওনার ছবি বার করে পার্লারে পাঠানো হলো, পার্লার মানে যেখানে ওটা প্রিভিউ করেছিলাম আমরা, ওটা পাঠানো হলো, অ্যাসিস্ট্যান্টকে আগে হেয়ার ডাই করানো হলো, প্রপারলি ওটা আসে কিনা ওই টেক্সচারটা, তারপরে নানান প্রসেসের মধ্যে যখন আমরা দেখলাম যে সেফ এবং সবচেয়ে ভালো জায়গায় করবো যাতে চুল কিছু ক্ষতিগ্রস্ত না হয়, তারপর ওকে সারাদিনের জন্য সেই অপারেশনে 5 ঘন্টা পরে একজন অ্যাক্টরের সাথে ছেলে বলে এইটুকু তাও যত্ন হয়েছে, অন্যরা হলে তোমাকে আরো কষ্ট দেবে, এটা তুমি নিশ্চিত থাকো। ও প্রোডিউসার বিধায় হয়তো খবর নিয়েছে আর কি এসব ব্যাপারে, হয়তো শুধুমাত্র কোয়ার্টিস্ট থাকলে হয়তো এই কেয়ারিংটা করতো না। সেটাই বলছি, অ্যাক্টর প্রোডিউসার হিসেবে সেই সুবিধা তুমি পেয়েছো, বলতো যে যতটা কাছাকাছি যাওয়া যায়, কারণ তো সেলফিশ অ্যাক্টর না। এবার আমরা শুনি তোমার কথা। আমার তো না একটা সুবিধা সেলফিশ, হ্যাঁ একটা তো হতেই হয় সেলফিশ, না সেলফ এটা না, ঠিক আছে সেলফিশ। আমার ক্যারেক্টারের কথা যদি বলি না, যে আমার ক্যারেক্টার হচ্ছে আসলে কি আমার মনে আছে যখন আমরা শুটিং করতাম, কারণ এটা ভূতগ্রস্ত খুব পজেসড একটা ক্যারেক্টার যদি আমরা ওভাবে বলি, আবার স্পিরিচুয়ালিটি আছে ভেতরে, এর ভেতরে মানসিক বয়সটা, তার মানসিক বয়সটা 12-13-তে আটকে আছে। আমি ক্যারেক্টারটা এভাবে পোট্রে করছিলাম, তার শরীরটা হয়তো বেড়েছে কিন্তু মানসিক বয়সটা সেই বয়সে আটকে আছে।
একেবারেই তো আমরা এক্স্যাক্টলি হুমায়ুন আহমেদের দেবীর অনুপ্রেরণা তৈরি করেছি, কারণ হুমায়ুন আহমেদের দেবী যদি এক্স্যাক্টলি করতাম সেখানে সিনেমাটিক ভাবে সেই রকম জায়গা আমার মনে হয় না। মানে আমি দেবীকে আমি ঠিক বলা ঠিক না, আমার টিম, আমি সব জায়গায় প্রথমেই বলি এই যে ওর মানে গেট আপ থেকে শুরু করে সমস্ত কিছু আমার ডিরেক্টর এবং আমার টিমের তত্ত্বাবধানে হয়েছে। আসলে আমি কিন্তু একজন আর্টিস্ট হিসেবে ছিলাম, সেই জায়গায় স্পেশালি একটু খেয়াল করেছি যে কারণ আমি আর্টিস্ট জন্য আমি জানি যাতে একটু ঠিকঠাক মতো হয় সবকিছু, এইটুকু, এর বাইরে কিছু না। প্রডিউসার যদি আমি এখানে থাকি, আমার আর্টিস্ট ছিল ওখানে আর্টিস্ট সত্তা, এটা আমি খুব ভালোভাবে হিসাব করেছি। আমার চরিত্রের কথা যদি বলি, যে আমার মনে আছে যে আমার ডিরেক্টর একেবারে সারাক্ষণ ওই একটা মিউজিক পিস সবসময় বাজত, যেন সেটার একটা মানে আবহে আমরা অ্যাক্টিংটা করতে পারি বা কিছু। আমার কাছে এমনি ছবিটা দেখে পরে আমার কাছে মনে হয়েছে আসলে যেটা যে আরে এটা কি সত্যি আমি করেছি বা করা সম্ভব, এরকম হয়তো লাগে খুব বেশি হলে। এর বেশি আসলে মানে আমার প্রিপারেশন ভেতরে থাকে একটা প্রিপারেশন, কিন্তু সেই অর্থে আমি একেবারে এটার জন্য খুব অন্যান্য ফিল্মের চেয়ে অনেক বেশি এক্সট্রা কেয়ার দিয়ে করেছি সেটা নয়। আমার প্রত্যেকটা চরিত্রে এরকম মনোযোগ পায় আর কি। হ্যাঁ, প্রয়োজন মতো এইটুকুই পাবে হয়তো, বা এতটাই সম্ভব হয়। তবে সব কথা শেষ কথা হচ্ছে অসম্ভব রকমের ভালো অভিনয় করেছে জয়া ওই রানু চরিত্রে। এটা হচ্ছে আমি দর্শক হিসাবে, আর্টিস্ট হিসেবেও না, আমি দর্শক হিসাবে যতটুকু দেখেছি এডিটিং বা পরবর্তী সময়ে আমার কাছে অসম্ভব মানে ভালো লেগেছে অভিনয়। আমার এটা বলতে হবে, সব শেপ করে দিয়েছি। আর জয়া বলেছে আমাকে যে চঞ্চল আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং করছে, সেটা তো বলতে হবে। আমি শুধু আমি নয়, সেন্সর বোর্ড থেকে বেরিয়ে আমাদের সেন্সর বোর্ডের সকল সদস্য বলেছে চঞ্চল স্পিচলেস, মানে কোনো ওয়ার্ড বার হচ্ছে না। বলছে জয়ার কথা, জয়া আমাকে মানে আমরা যেহেতু কথা হয় আমাদের ফলে বারবারই বলেছে এটা। এটা যদি সত্য হয় তাহলে দর্শকদের জন্য হচ্ছে এটা সবচেয়ে ভালো লাগার বিষয়। ওটাই কারণ, মানে জয়া একজন অসাধারণ অভিনেতা, তুমি একজন অসাধারণ অভিনেতা, দর্শকের কাছে সবাই জানেন এটা আলাদা, মানে দর্শকের প্রত্যাশাটা দেবীকে নিয়ে এত বেশি, সেই কারণে আসলে ভালো কিছু না করার কোনো উপায়ই ছিল না। কারণ আমাদের একে তো নিজেদের ক্যারিয়ারের ব্যাপারটা তো আছেই এর সাথে জড়িত, সেই সাথে আবার দর্শকদের এক্সপেকটেশনটা আসলে যে লেভেলে জয়াকে বা আমাকে নিয়ে বা হুমায়ুন আহমেদের দেবী গল্পটা সবার জানা, সবকিছু মিলিয়েই ওই লেভেলের এক্সপেকটেশন, তা সেটা পূরণ করার জন্য আমাদের অ্যাটলিস্ট যে পরিমাণ আমরা চেষ্টা করেছি, মানে কি বলবো, সর্বোচ্চ মানে এফোর্ট আর কি, আমাদের মেধা অথবা সবকিছু মিলিয়ে, এবং সর্বোপরি সিনেমাটা বানানো। তবে আমার কাছে এটাই ভালো লাগছে যে আমাদের ডিরেক্টর অনুভব বিশ্বাস যেই আদলে দেখতে চেয়েছেন, এই আদলটা আসলে একটু দর্শকের কাছে নতুনও মনে হতে পারে এই প্রেজেন্টেশনটা। আমি অনমের কথায় আসছি, অনমর প্রসঙ্গে আমি জানতে চাইবো যে অনমর তো ওই অর্থে এটা কি প্রথম সিনেমা? হ্যাঁ, প্রথম সিনেমা, অনমর প্রথম সিনেমা। তাহলে মানে ডিরেক্টর হিসেবে অবশ্যই আয়নাবাজিতে সে চিত্রনাট্য, হ্যাঁ, সেই হিসেবে তার এটা প্রথম ছবি। তো জয়া তুমি কিভাবে অনমের সাথে মানে কানেক্টেড হলে, মানে কিভাবে ভাবলে যে কি কোন আস্থার জায়গা ছিল অনমের সাথে যে এই ছবিটা ওকে আসলে করলে, যেহেতু খুব স্বাভাবিকভাবে প্রথম ছবি একজনের উপর হাতে তুলে দেয়া, তার তুমি সবচেয়ে বড় কথা চঞ্চলের সাথে কাজ করতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো আলাদা ছিল, এবং দীর্ঘদিন আমরা একই জায়গায় কাজ করছি, ইভেন কাজ না করলে পরে একজন একজনের কাজ সম্পর্কে জানি যে সেইখানে অবশ্যই আমরা বিশ্বাস করি, আমরা জানি, কিন্তু দর্শক আসলে কমই জানেন অনমর সম্পর্কে, তাই না? অনমর সম্পর্কে আসলে যদি কম জানেন, নিশ্চয়ই হয়তো কম জানেন, কম আসেন যেহেতু। তবে আমি প্রথমে দর্শকদের এটুকু বলতে চাই যে আজকে আমাকে বা চঞ্চল চৌধুরীকে পাশে বসা দেখছেন, রানু আর মিসির আলী, আমরা হলাম ছবির একটা কম্পোনেন্ট, হয়তো আমরা একটা টুলস, কিন্তু আসলে ছবিটা ভালো লাগুক কি খারাপ লাগুক, সেটা মন পোড়া হোক কি আয়নাবাজি হোক কি দেবী হোক, যে ছবি বলেন ছবিটা কিন্তু তৈরি করে আসলে ছবির টিমের লোকজন, এবং সেখানে সবচেয়ে বড় বিষয় যেই মানুষটি, সেটি হচ্ছে পরিচালক, তার তত্ত্বাবধানে সমস্ত কিছু হয়। আমরা আমাদের জায়গা থেকে কিছু ইনপুট দেই হয়তো, তো তাদেরকে আসলে আপনারা সামনে দেখেন না হয়তো, কিন্তু ওই টিমটি না থাকলে আসলে কখনো ছবিটা এইরকম একটা ছবি হয়ে ওঠে না। আর আমরাও তখন আমরা আসলে আরেকজন আমাদের কাছে একটা স্ক্রিপ্ট না দেওয়া পর্যন্ত, একটা ডায়লগ না দেওয়া পর্যন্ত, যতক্ষণ না ক্যামেরা আমাদের উপরে তাক না করবে, একটু আলো না ফেলবে লাইটম্যান, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একেবারে জাস্ট এই কাপটার মতো, মানে একেবারে জড়বস্তু। যখন আমাদের উপরে এই কম্বিনেশন গুলো হয় তখন কিন্তু আমরা জীবিত হয়ে উঠি, ও মিসির আলী হয়ে ওঠে, আমি রানু হয়ে উঠি।
তো আমি প্রথমেই আসলে একটু কৃতজ্ঞতা জানতে চাই আমাদের সমস্ত যারা বাইরে কাজ করেন, আমাদের যারা অভিনয় করে, তাদের বাইরে যারা আসলে ছবিগুলো বানান, আমাদের সেই কর্মীরা, যোদ্ধারা, তাদেরকে, এবং তারাই আসলে ছবিটা তৈরি করেন। তার মধ্যে থেকে প্রাণ হচ্ছে আমাদের ডিরেক্টর, আমাদের ছবি ডিরেক্টর অনম্য বিশ্বাস। কেন আসলে প্রথমে দেবী তো আসলে ছিল কিছু অর্থ আসলে আমার মাথা থেকেই বেরিয়েছিল যে দেবী ছবিটি করব হয়তো, কিন্তু সেই নিজ স্বপ্নটা আমি একটা যোগ্য মানুষের হাতে আসলে তুলে দেয়া, সেটা যদি আমরা বলি তাহলে আসলে কেন অনম্য বিশ্বাসের উপর ভরসা করলাম। আরো তো অনেক শ্রদ্ধেয় ডিরেক্টররা ছিলেন, পরীক্ষিত ডিরেক্টররা ছিলেন, অথবা আরো অনেক যোগ্য ডিরেক্টররা ছিলেন। আমার কাছে আসলে অনেকদিন পথ চলতে চলতে মনে হয়েছে যে আমাদের অডিও ভিজুয়াল মাধ্যমে অনম্য বিশ্বাস ক্রিয়েটিভের জায়গা থেকে ভীষণ ইম্পর্টেন্ট মানুষ, এবং আমরা হয়তো সবাই লাইমলাইটে থেকে কাজ করি না, পেছনে যারা কাজ করেন। তো ওনাকে আমি একরকমের রিকোয়েস্টই করলাম, এবং উনিও হুমায়ুন আহমেদের ভক্ত। উনি মনে করলেন যে এটাতে আমাকে সাহায্য করেছেন অবশ্যই মেজবা রহমান সুমন, তার কাছে আমি কৃতজ্ঞ, কারণ আমি সবসময় যে কোনো কিছু বা ডিসিশনের ক্ষেত্রে ওর সাথে আমি শেয়ার করি, কথা বলি। মোটামুটি আসলে একেবারে মানে সুমন আর আমার কল ছিল যে আমরা পরিচালক হিসেবে কাকে চাই, এবং সেটা অনম্য বিশ্বাসকে বলা হলো। উনিও আমাদের কথাটাকে সম্মান করলেন, এবং আমার কাছে মনে হয়েছে আমি ভুল করিনি, কারণ এই মিসির আলী যখন ইন্ট্রোডিউসিং একটা পার্ট ছিল, আমি বেশি কথা বলছি, যাই হোক, মিসির আলী যে ইন্ট্রোডিউসিং পার্ট ছিল সেটা কিন্তু আমরা একেবারে দেবী থেকে নেইনি, কিন্তু ওইটা ডায়ালগস এবং ওটা প্রেজেন্টেশন মানে আক্ষরিক কথাই মনে হচ্ছিল যে ওটা হুমায়ুন আহমেদ স্যারের লেখা। মানে অনবা এত ভালো বোঝেন হুমায়ুন আহমেদকে, আমার কাছে মনে হয়েছে। সব মিলে আমার কাছে আমার মনে হয়েছে আমরা অবশ্যই ভুল করিনি, এবং আশা করছি যে আমরা আমাদের বিশ্বাসটা সত্য হবে যখন দর্শক ছবি দেখে ছবিটাকে সফল করবে। আমাদের সাথে তো অনেক দর্শক হয়েছেন, তাই না? তার মধ্যে প্রথমে, যদিও তিনি একটু পরে লিখেছেন, খুব ছোট একটা শব্দ লিখেছেন, তিনি অনিমেষ আই লিখেছেন বেশ 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 মানে বেশ। আচ্ছা অনিমেষ, ধন্যবাদ তোমাকে দেখবার জন্য। প্রিয় মুখ রজনীগন্ধা, নিত্য ভালোবাসা, জয়া হাসান লিখেছেন হচ্ছে মনোয়ার মানিক, আর আরেকজন লিখেছেন চঞ্চল চৌধুরীকে, চঞ্চল যাদব, তোমার কেমন আছো তুমি? তোমার সিসিমপুরকে মিস করি, চঞ্চলের গান আছে সিসিমপুরে, খুবই মজার, মনে হচ্ছে যে ওরকম করে আমার খুব প্রিয়, সেজন্য আমি বললাম ওনার দর্শকের সাথে যোগ করে। এমন আসলে অনেকেই আছেন। বাপন রহমান কার বন্ধু আমি বুঝতে পারছি না, লিখেছে বন্ধু আমার, তোমারই বন্ধু, বুঝতে পারছি না, বন্ধু আমার কেমন আছো, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আর তোমাদের সাথে আমি একটু পেয়েছি, সেটা হচ্ছে না লিখছি আই লাভ 3 স্টার, মানে আমি স্টার, আমি হয়ে গেছি, মানে আলোর ঝলকানি খানিকটা আমার উপরে এসে পড়েছে। না 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 না, তুমিও তো ঝলকানি দিয়েছো এক সময়, এটা তো আর ইয়ে না, তুমি আমার থেকে বড় না ছোট, এই ডিবেট আমরা নিশ্চয়ই, বয়স তো হয়ে গেছে, এখন সবই অতীত আসলে। এগুলো কি হচ্ছে লেট পুল, এগুলো বিশ্বাস করবেন না দর্শক, একদমই তাই না, এটা হবেই, কারণ একদম আমরা তিনজন সমবয়সী ফলে, এবং কাজও আমাদের প্রায় কাছাকাছি সময় শুরু করেছে, আমরা দুজন প্রায় একদিনে বলা যায়, তাই না? এবং এরা দুজন আমার চেয়ে সিনিয়র। এই না, এগুলো বাজে কথা, একদম খারাপ কথা বলছো চঞ্চল, কিন্তু আমরা শুরু করেছি দুজন একদিন। আমি যখন মিডিয়াতে প্রথম কাজ শুরু করি তখন অলরেডি জয়া হোসেন এবং বন্যা মির্জা দুইজনই স্টার, তখন আমি সবেমাত্র পদার্পণ করেছি। আমার অনেক আগে, মানে সেটা কিন্তু মানে বয়সের হিসেবে না, সেটা ওর প্রেজেন্সের হিসেবে আমি বলছি। আমি বয়সের হিসেবে কথা বলছি না, তো কথা বলবো আজকে দেবী নিয়ে, ঠিক আছে দেবী নিয়ে হবে, তো এগুলো তো ইম্পর্টেন্ট না, বয়সের কথা বলছি না, তোমাদের দুজনের চাইতে বয়সে আমি বড়, এটা আমার কোনো স্বীকার করতে, এত বেরো না। তোমাকে আমরা শোয়ের পরে আমরা এটা কি হয় যে ক্যামেরাটা ঘোরাতে হবে না, এরপর ওর পিছে কটা কিল পড়ে। দোয়া করি মনপুর আয়নাবাজি সবকিছুকে ছাপিয়ে যাক, দেবী বলেছেন ফরহাদুদ্দিন, বা আমি একটু দেখতে আমার অসুবিধা হচ্ছে, যাই হোক পরিষ্কার দেখতে পাচ্ছি না। তো সবাইকে অনেক ধন্যবাদ যারা দেখছেন আমাদের সাথে, এবং প্রশ্ন করতে থাকুন, যদি কোনো প্রশ্ন থাকে শুভকামনা তো অবশ্যই জানাবেন এবং জানাচ্ছেন। আমার মনে হয় যে ক্যারেক্টারাইজেশন নিয়ে জেনেছি, বাকি সবকিছু নিয়ে জেনেছি। এখন আমরা কি মনে করি যে এইরকম ছবি আমাদের ইন্ডাস্ট্রিতে হতে হবে, একটু চঞ্চলের কাছে শুরু প্রথম, নাকি আসলে অনেক ধরনের ছবি হচ্ছে, সেই ক্ষেত্রে এইরকম ছবি একটু কম হচ্ছে, তুমি কি বল? অবশ্যই হওয়া উচিত। আমি একটা জিনিস মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রি এখন মানে ফিল্ম বলি অথবা নাটক বলি, যে অবস্থানে আসলে দাঁড়িয়ে আছে,
একদম মানে আমাদের তো একদম গৌরবোজ্জ্বল একটা অতীত ছিল, সেই অতীতকে আমরা হারাতে হারাতে এখন মোটামুটি কোনো মতো আর কি আঁকড়ে ধরে কোনো মতো মুখ থুবড়ে পড়ে আছি, এখনো দাঁড়ানোটা হয়নি প্রপারলি আমাদের সিনেমার। মাঝে মধ্যে কিছু ভালো কাজ করে হয়তো একটু আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। তা অ্যাটিটিউডগুলো আসলে আমাদের ডিরেক্টর বলি বা যারা আমরা কাজ করি এই ইন্ডাস্ট্রিতে, তাদের অ্যাটিটিউডগুলো আসলে একটু মানে প্রপার হওয়া দরকার। প্রথমত যে আমাদের একটু দাঁড়াতে হবে, ভালো কিছু কাজ দিয়ে অ্যাটলিস্ট যে আমরা ভালো কাজ করতে পারি, এটা হচ্ছে প্রথম কথা। তা সেই ধারাবাহিকতায় আমি মনে করি যে দেবীর মতো মানে নট দেবী, এই মানের বা আয়নাবাজি বা যেটা আমরা এর আগের যে ভালো ভালো ছবিগুলো হয়েছে, যেটা সংখ্যা আসলে আনুপাতিক হারে খুবই কম। অ্যাটলিস্ট বছরে 2টা ছবি যদি থাকে এইরকম, মানে যে ছবিগুলো সব ধরনের দর্শক হলে এসে দেখবে বা সেই রুচিশীল দর্শকের একটা ভালো সিনেমা দেখার একটা সুযোগ তৈরি হবে। সেই রুচিটার জায়গায় আমি বলি যে আমাদের দর্শকের রুচি, আমি দর্শকের জন্য আমি অভিযোগ করছি না, আমাদের রুচির জায়গায় একটু সমস্যা আছে। আমাদের যারা কাজ করি তাদেরও রুচির কিছু সমস্যা আছে, আর আমাদের দর্শক যারা দেখছি এই রুচিগুলো আমরাই নষ্ট করেছি, আমাদেরই দায়িত্ব ছিল আসলে। সেই রুচির জায়গাগুলো আসলে ঠিকঠাক হওয়া দরকার। আমরা যারা কাজ করি এবং যারা দেখি দর্শক, রুচিগুলো ঠিক করে যদি ভালো কিছু কাজ আমরা করতে পারি, অ্যাটলিস্ট আমরা যদি আমাদের সিনেমাটা যদি ঠিকঠাক মতো দাঁড়ায়, তারপর দৌড়াবে, তারপর আমরা মোটামুটি মানে একটা স্টেবল জায়গায় যেতে পারবো। তুমি একটা ইন্টারভিউতে বলেছো, আমি ফলো করছিলাম তোমার সব ইন্টারভিউয়ের সময় দেবী সব কিছু যেহেতু আমরা আসলে ফলো করছি, তুমি বলছিলে আমি যেমন ছবি নিজে করি না এমন ছবি বানাবার কথাও ভাবি না, খুব স্বাভাবিকভাবে সেটা হবার কথা না। এই ছবিতে তুমি নিজে অভিনয়ও করেছো, তো আসলে তোমার পরবর্তী কোনো প্ল্যান আছে? যদিও এখানে একজন দর্শক মাসুমার রুমে লিখেছেন যে কবে আসবে, মানে আর ধৈর্য থাকছে না আমাদের, এক আগ্রহী হারিয়ে পেয়েছি, মানে কবে আসবে সামনে। এইমাত্র আমি দর্শকের মন্তব্যটা পড়েছি, তবু আমি দ্বিতীয় যেহেতু এটা খুব কাছে চলে এসেছে, তার পরবর্তী ভাবনাটাও একটু জেনে রাখতে চাই দর্শক। হ্যাঁ, ওই যে আমি যেটা বলেছি যে আসলে যে ছবিটা আমি বিশ্বাস করি না, মানে আসলে আমার কথাটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু এটা সত্য কথা যে নানান রকম ছবি থাকবে, দর্শক তার টেস্ট অনুযায়ী সেটা তুলে নেবেন, কিন্তু আমরা কিছু শ্রেণীর দর্শক মানে কিছু দর্শক আমরা আসলে ডিপ্রাইভ করে রেখেছি, যারা হয়তো যারা খুবই মানে কি বলবো অন্যান্য সব মানে কি বলবো ইন্ডিপেন্ডেন্ট ফিল্মসগুলো যেরকম হয় অথবা একটু নিশ ফিল্মগুলো যেরকম হয় সেগুলো আমাদের দেশে দেখতে পাচ্ছেন না। আমি আমার ফিল্মটাকে ক্যাটাগরাইজ করতে চাই না এইভাবে যে এটা নয় কমার্শিয়াল ছবি বা কিছু, তা নয়। তবে আমি চাই দর্শক অনেক কিছু অনেক সময় আসলেই ভালো কিছু জিনিস দেখেন না, অনেক সময় আমরা দর্শকদেরকে আমরা দেই না, দর্শকদেরকে যে রুচি তৈরি করতে আমরাই সাহায্য করি না, বা দর্শকদের চোখ বা দর্শককে দেখিয়ে দেখিয়ে দর্শকের কান শুনে শুনে তৈরি হয় না অনেক সময়। তো আমি চেষ্টা করেছি বা যেটা যে আমি আসলে ওরকম ছবি করতে চাই যেটা আমি বিশ্বাস করি, আমার দর্শন যেখানে বা আমি যে ছবি নিজে করব সেরকম ছবি আমি নিজে বানাতে চাই সেইভাবে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে দেবীর প্রতি তো আসলে এক ধরনের অন্যরকম আস্থা বা এক রকমের চাওয়া পাওয়া সমস্ত কিছু দর্শকের আছে, যেহেতু হুমায়ুন আহমেদ স্যার এখানে জড়িত আছেন। তারপরে বড় কথা মিসির আলীর প্রথম গল্প, মিসির আলীর ছবি এটা। কিন্তু তার বাইরেও আমি এটুকুই বলবো যে সেটাকে আমি আসলে খুবই আমি বানালে, আমরা বানালে বা অনবিশ্বাস বানালে কেমন হতো সেরকম ছবি আমরা বানাতে চাই। আমরা হয়তো অপেক্ষা করছি সুমনও বানাবেন, সেই সময় সবাই বানিয়েছেন, উজ্জ্বল বানিয়েছেন, একটু সুমনও যদি একটা ছবি বানায় তাহলে আমরা সেটা দেখতে পাবো। তার ছবির জন্য এখন সে বাকি আছে, ফলে তার জন্য আমরা অপেক্ষা করছি। ওরকম ছবি আসলে করতে চাই এবং আমার মনে হয় দর্শকের একটু ওরকম মাইন্ডসেট নিয়ে যাওয়া ভালো যে আপনারা ডেফিনেটলি এন্টারটেইন হবেন, ডেফিনেটলি হবেন, একটা ট্রিপ থাকবে আপনাদের। আর ওই দেবীর সাথে হুবহু যদি কেউ একেবারে মেলায় সেটা আসলে খুব বুদ্ধিমানের কাজ হবে। উপন্যাস একরকম যখন প্রোডাকশনে আর উপন্যাস থেকে একদম 100% একদম মিল করে বানানো সম্ভব হয় না, লেখার ভাষা আর পর্দার ভাষা তো আলাদা একেবারে। সেটা একজন দর্শক আছেন যিনি কেবল তোমাকে বলছেন, তিনি বলছেন সো প্রাউড অফ ইউ জয়া আপু এন্ড গুড লাক দ্য হোল দেবী। এখন দর্শকের নামটা তোমাকে আমি বলি আদিত মাসুদ। ও সো সুইট, থ্যাংক ইউ অদিত। দর্শকদের বলতে চাই অদিত মাসুদ আমার ছোট ভাই, আমার চেয়ে বেশ ছোট, সে লন্ডনে থাকে। আর সবচেয়ে বড় কথা ছিল গতকাল জন্মদিন ছিল। অদিত হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তোমার সাথে কথা হয়নি আমার জন্মদিনের দিন। থ্যাংক ইউ অদিত, থ্যাংক ইউ। তুমি দেখছো তাই একটু উইশ করার দরকার ছিল, আমরা সুযোগ পেয়ে গেছি। অদিত বন্যা আপনাকে উইশ করলো, বন্যা ওর ভীষণ 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 পছন্দ।
শুভ জন্মদিন। আচ্ছা, লিখেছেন হচ্ছে শেখ কামাল, লিখেছেন আরো অনেকেই লিখেছেন, ফারজানা জিনিয়া, জোহাসান এবং চঞ্চল বাংলাদেশের গর্ব। দেখো আমি একা বলছি না, দর্শক বলছেন, নিশ্চয়ই দর্শক বলেন বলেই আমি বলছি, এই আর কি ব্যাপারটা এমনই। আর অনেক ভীষণ ভীষণ সকলেই ভীষণ উইশ করছে আর কি, এবং সবাই অপেক্ষা পাওয়া, করছে। এটা না মরম পাওয়া, সত্যি সবাই যে উইশ করছে, তার মানে সবাই আসলে দেবী অথবা আমরা আসলে যে বললাম না, আমরা ডিপ্রাইভ করি আসলে অন্য মানে কিছু কিছু সময় আমাদের আরো অনেক বেশি বেশি ছবি বানানো উচিত, তোমার আরো বেশি ছবিতে অভিনয় করা উচিত। একদম। ওই চঞ্চলের প্রসঙ্গে আমি একটুখানি বলতে চাই, চঞ্চল ছবি করলো না যখনই করলো, সবগুলো ছবি তার একেবারে একদম ঠিকঠাক, মানে একটা একটা করে সে শুরু করেছে, এবং প্রত্যেকটা ছবি তার আমি বলবো যে বেছে একেবারে চূড়ান্ত ক্যারেক্টারাইজেশনের ভেতরে যে চরিত্রগুলো আসলে আলাদা আলাদা করে করা যায় সেগুলো সে করতে পেরেছে। এটা কি তোমার সুযোগ নাকি তুমি বাছার? সুযোগ না, সুযোগ কখনোই, সুযোগ তো আসেই, সুযোগের তো বন্যার পানির মতো আসতে থাকে, বলে থাকি যে সুযোগটাই আসে না। না, সুযোগ তো এক সেন্সে তো অবশ্যই সুযোগ, যে আমি যাদের সঙ্গে কাজ করেছি, যেসব ডিরেক্টরের সঙ্গে, বা সর্বশেষ দেবীর কথা বলছি, যে এটা তো অবশ্যই আমার জন্য সুযোগ, কিন্তু সেই সুযোগটা আমি প্রপারলি আসলে গ্রহণ করতে পারছি কিনা, প্রপারলি কাজে লাগাতে পারছে কিনা, সেটা হচ্ছে একটা বিষয়। ডিসিশনটা বাছাই করাটা, আমার সামনে তো অনেক সুযোগই থাকে, কিন্তু আমি আসলে কোনটা গ্রহণ করব, কোনটা ছেড়ে দেব, এটা তো আমার নিজের ডিসিশন। এই জায়গা থেকে আর একটা দর্শকদেরকে বলতে চাই যে আমরা তো আসলে অনেক সীমাবদ্ধতার ভেতর দিয়ে কাজ করি, তা সেই ক্ষেত্রে এই ছবিটা দেবীর আগেও যে ছবিগুলো দেখেছেন, যে ছবিগুলো আপনাদের ভালো লেগেছে, দেবীও আশা করি অবশ্যই ভালো লাগবে, কিন্তু একদম মানে অন্য ছবির সঙ্গে মেলানোর দরকার নাই, কারণ বিগ বাজেটের অনেক বড় হলিউড বা বলিউডের অনেক বড় বড়, আমাদের তো ওগুলো দেখে এখন চোখ অভ্যস্ত, আমরা সাথে সাথে মিলিয়ে ফেলি, তাদের বাজেট বা তাদের যে প্রফেশনাল জায়গা থেকে তারা তৈরি করে, আর আমরা যে অনেক বাধা বিঘ্ন পার হয়ে একটা ভালো কিছু আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি, এই জায়গায় একটু আমাদের জন্য সেই স্পেসটা রাখতে হবে, ছাড় দিতে হবে না ওই স্পেসটা আর কি, যে আমরা করেছি, চেষ্টা করেছি। হিমু হিমালয় লিখেছেন, আমি কিন্তু হিমু, তবু আমি মিসির আলীকে দেখতে যাব। আমার খুবই মজা লাগলো এই কমেন্টটা পড়ে। একজন লিখেছেন, চঞ্চল চৌধুরী, মাঝে আমি হুমায়ুন ফরিদির ঝলক পাই। আমি নিশ্চিত সে ভালো অভিনেতার জায়গায় কথা বলবার জন্য। ফরিদি ভাই আমার অনেক 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 না সবচেয়ে প্রিয় অভিনেতা, এবং ওনার ওর সাথে যুক্ত করেছেন যে দুজনেই বাংলাদেশের গর্ব, দুজনের কথাই বলেছেন। খুব স্বাভাবিক, ফরিদি ভাই আমাদের সকলের তাই না, ক্ষণজন্মা অভিনেতা, বাদ দিয়ে আমরা অনেক কিছুই আমাদের জীবনে চিন্তা করতে পারি না, এখন পর্যন্ত ভাবতে পারি না। এত কত বছরে আমরা না, অনেকেই আমাকে মিসির আলী করার পর অনেকেই তো লিখেছেন যে চরিত্রটি ফরিদি ভাই বেঁচে থাকলে ফরিদি ভাই করলে ভালো হতো। আমি এটা খুব সম্মানের সঙ্গে আমি বলি যে অবশ্যই ফরিদি ভাই মানে একেবারে মানে অনন্য একজন অভিনেতা ছিলেন। একেবারেই তাই, ফরিদি ভাইয়ের পক্ষেই সম্ভব সবকিছু করতে পারে। আমরা জানি না আমাদের সকলের পক্ষে যেটা সম্ভব, পক্ষে আমরা চোখ বন্ধ করে বলতেই পারি। সেটা অনেক দর্শকের মানে নানান কিছু মানে অনেক অনেক কমেন্ট আছে, সব ভীষণ ভীষণ ভালো, সবগুলো আমরা পড়তে পারলাম না, কিন্তু আপনারা যে দেখছেন আমাদের এই জন্য কৃতজ্ঞতা আপনাদের কাছে। এবং আমরা শেষ করে ফেলেছি অনুষ্ঠান, একটু যদি নিজেরা তোমাদের কিছু বলবার থাকে তোমরা যদি বলো। আসলে কথার মাঝে মাঝে তো আসলে বলেই দিলাম যে দর্শক কিভাবে দেখবেন আর কি। তাহলে আমি বলি, দেবী আমরা আশা করছি, আমি তার একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের যে সিনেমার অবস্থার কথা বললাম, সেই জায়গা থেকে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেবার, ভালো সিনেমা দেখার সুযোগ করে দেওয়ার। তা আপনারা সবসময় সাথে থাকবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় চাওয়া। দেবী হলে মুক্তি পাবে খুব তাড়াতাড়ি, হয়তো সব ঠিকঠাক থাকলে 19 অক্টোবরই হয়তো মুক্তি পাবে হলে। আপনাদের কাছে চাওয়া একটাই, আপনারা হলে এসে এই ছবিটি দেখবেন। কথা দিতে পারি, আমরা কথা দিচ্ছি যে আপনাদের জন্য ভালো কিছুই আমরা চেষ্টা করেছি। আর আপনারা যদি ছবি দেখেন হলে এসে, আপনাদের পৃষ্ঠপোষকতা যদি আমরা পাই, আমি সবসময় একটা কথা বলি, দর্শক হচ্ছে আমাদের প্রধান পৃষ্ঠপোষক। আপনারা হলে এসে ছবি দেখলে পরেই আমাদের শ্রম সার্থক হবে। এই ছবির পরে আরো একটি ভালো ছবি নির্মাণের আমরা সেই সুযোগ পাবো। আমরা শেষ করার পরও আমি আরেকটা প্রশ্ন মানে আরেকজন প্রশ্ন নিতে চাই, সেটা হচ্ছে রুম্মান রশিদ খান আমাকে লিখেছে, আপু একটু বলি না, নিজে ভালোই লাগছে আমার, অলওয়েজ ইউ লুক সো প্রিটি। এবং চঞ্চল চৌধুরী শরীর কেমন জিজ্ঞেস করেছে, ভালো আছে
আর রানুকে জিজ্ঞেস করছে কি তোমার এনার্জি সিক্রেট, সেটা বলে দাও একটু। আমার এনার্জি এই মাত্র যেহেতু এয়ারপোর্ট থেকে এসে নেমেছো, একবার ওই দেশ একবার এই দেশ, এই শুটিং প্রমোশনাল, অবশ্যই সেটা হ্যাঁ অবশ্যই তার জন্য অবশ্যই মনে হয়- আমার এনার্জি হ্যাঁ একটু আছে এনার্জি সবসময় আসলে আমাদের এনার্জি রিলিজ করতে হয় আমাদের মাঝে মাঝে এমন মনে হয় তো সেটার সাথে সেজন্য আমি এমন বন্ধু থাকতে হয়। যে টেক্সট মানে আমাদেরকে টেক্সট করেছে তার পরিচয়টা আমি একটু দিই। সে হচ্ছেন আমাদের দেবীর মানে অফিশিয়ালি সে আমাদের দেবীর মার্কেটিং কনসালটেন্ট এবং উনি আমাদের অন্যতম স্ট্রেংথ মানে পিলার অফ দ্য স্ট্রেংথ রুম্মান রশিদ খান আমাদের আমরা কৃতজ্ঞ এবং সে পেছনে থেকে সামনে থেকে যেভাবে আমাদের টিমকে মানে সাপোর্ট করেন বলবো না আসলে যেভাবে টিমের জন্য কাজ করেন, থ্যাঙ্কস রুম্মান। আর আমি একটু থ্যাঙ্কস দিই আসলে আমার ডিরেক্টরকে। দর্শক আপনারা তো দেখবেনই আমার ডিরেক্টর কেমন ছবি বানাবো কিনা, তবে তার সর্বোচ্চ চেষ্টা উনি করেছেন। আমি থ্যাঙ্কস দিতে চাই আমার কো অ্যাক্টর অনিমেষ আইচকে। একটু বলতে চাই ছিল, ভুলে গেলাম অনিমেষ আমাদেরকে মার না 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 সেটা নয়, অনিমেষ আর হুমায়ুন আহমেদের ভেতরে অদ্ভুত একটা যোগাযোগ রয়েছে, যোগ রয়েছে। সেটা হচ্ছিল হুমায়ুন আহমেদ একমাত্র একজন ডিরেক্টরকে ভরসা করেছে এবং ওপেন একটা জায়গা স্পেস দিয়ে রেখেছেন। একমাত্র অনিমেষ চাইলে যে কোনো ছবি, যে কোনো কিছু, যে কোনো বিষয় নিয়ে হুমায়ুন আহমেদের উনি যা কিছু ইচ্ছে করতে পারেন। তো কতটা লাকি না হলে এবং সে কতটা স্ট্রং না হলে হুমায়ুন আহমেদ স্যারের মতন মানুষ মানে এতটা বিশ্বাস রাখেন। এবং উনি চরিত্র খুঁজে নিয়েছেন অনেকগুলো অনিমেষের, অনেক কথা আছে হুমায়ুন আহমেদ এবং অনিমেষের ভেতরে কেমিস্ট্রি দেখতে গিয়ে। মানে হুমায়ুন আহমেদ একটা বই পর্যন্ত ওনাকে উৎসর্গ করেছেন, নানান কিছু। আর আমি ব্যক্তিগতভাবে দেবী ছবিতে অনিমেষ আইচকে পেয়ে আসলে আমি বোধহয় আসলে লাকি আমি বলবো। অনিমেষ ইনফ্যাক্ট এটা করবার কথা ছিল না, একদম শেষ মুহূর্তে এটা চেঞ্জ হয়েছে। আমি বলছি অনিমেষ একটু করেন না ভাই, এবং খুব রোমান্টিক লেগেছে, ভীষণ ভালো লেগে, ও তো ভীষণ ভালো দেখতে, ভীষণ। আমি তোকে বলি আপনি মানে ডিরেকশন কি দিবেন সাথে একটু অভিনয় করেন, ভীষণ সুন্দর লেগেছে ওকে। আর ছবিতেও আপনারা দেখবেন যে যেই মানে তোমরা মানে দেখতে পাবো আমরা যে যেই অনিমেষকে আমরা কখনো দেখিনি, মানে অনিমেষ একটু মার্কাট টাইপের আছে কিন্তু যে চরিত্রগুলো অভিনয় করেছে ঠিক তার বাইরে একেবারে আনিস মানে আনিস সাহেব কই প্রশ্ন করেছে। আমি অনেকগুলো প্রশ্নের মধ্যে আসলে বলতে পারি একজন দর্শক প্রশ্ন আনিস সাহেব কই। আনিস সাহেব তো আনিস সাহেব এখন আমাদেরকেও দেখছেন, আনিস খুব ভালো করেছেন আমার বিশ্বাস। আজকে তিনি সকালবেলা কক্সবাজার থেকে ফিরেছেন, ক্লান্ত আছেন। আনিস সাহেব আছেন আমাদের আশেপাশেই এবং সকালে আমাদের এই ছবিতে আরো যারা আছেন, আমি সেটাও বলছি, শবনম ফারিয়া খুব ভালো করেছেন নীলু চরিত্রে, মিষ্টি লেগেছে, খুব ভালো করেছে। মানে আমি খুশি, আমার টিম খুশি, বাকিটা আসলে দর্শক বলবে। ইরেশ আছেন, ইরেশ শক্তিশালী একজন অভিনেতা, আপনারা সবাই জানেন। ইরেশকে আপনারা নতুন আরেকভাবে দেখবেন, ইরেশকেও ধন্যবাদ এবং আমার পুরো টিমকে আসলে আর যারা যারা অভিনয় করেছেন। আনুর মন্তব্যটা পড়ে আমরা শেষ করি। সেটা হচ্ছে দেবীর জন্য শুভকামনা, তবে দেবীতে মিসির আলী মাফ করবে আমরা নিশ্চিত। জয়াকে শুভেচ্ছা, চঞ্চল সহ সবাইকে শুভেচ্ছা। এটা আমরা শেষ পর্যন্ত পড়তে পারলাম, অসংখ্য কমেন্ট যেগুলো আমরা পড়তে পারলাম না এবং আমরা সকলে অপেক্ষা করছি দেবীর জন্য এবং আশা করছি 19 তারিখ থেকে শুরু করব আমরা হলে যাওয়া, তারপর আর কবে শেষ করব আমরা জানি না। এইটা শুরু হোক 19 তারিখে এবং তা যেন চলতে থাকে অনেক দিন। জয়া এবং চঞ্চল, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, তোমরা এসে বাংলা ট্রিবিউনকে সময় দিয়েছো এত কিছুর মধ্যে, এত ফর্মালিটিজের কিছু না। আমাদের খুবই, আমরাও আগ্রহ করে বসেছিলাম আমরা কখন বাংলা ট্রিবিউনে আসবো, বিশেষ করে আমাদের প্রিয় 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 বন্যা মির্জার সাথে। সেটা আসলে আমি ওর বন্ধু বলে নয়, আমি আসলে এই অনুষ্ঠানটি লিটারালি ফলো করি সবসময় এবং আমার ধারণা আমার বাড়ির সবাই দর্শকও। বাংলা ট্রিবিউন পরিবারকে অনেক 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 ধন্যবাদ আমাদেরকে এখানে ডাকবার জন্য। এই সিটে বন্যা মির্জার সাথে আমরা স্ক্রিন শেয়ার করতে পারছি, আলোচনা করতে পারছি। আপনারা, আমি বলবো বাংলা ট্রিবিউনের সমস্ত দর্শককে, পাঠকদেরকে, আপনারা প্লিজ দেবীর সাথে থাকুন। বাংলা ছবি যারা ভালোবাসেন বা বাংলা ছবির রস আস্বাদন করতে চান, বাংলা সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করতে চান যারা, তাদের কিন্তু একটা দায় আছে। এতদিন আমাদের ছিল, তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনাদের সবার হয়ে যাবে। অনেক ভালো থাকবেন সবাই, সকলে ভালো থাকুন। পরবর্তীতে আবার দেখা হয়ে যাবে। তোমাদের জন্য শুভকামনা, দেবীর জন্য শুভকামনা। শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। জল দাও, নাস্তা দাও।